সরকার গঠনের শুরুতে সকলের পূর্ণ সমর্থন থাকলেও এখন কেন সেই সমর্থন হারাচ্ছে সরকার? এই কথাটি সরকারের বিভিন্ন উপদেষ্টাকে যদি এইভাবে মুখোমুখি আপনারা প্রশ্ন করতে পারতেন, জিজ্ঞাসা করতে পারতেন, তাহলে সবচেয়ে ভালো উত্তরটা বের হতে পারতো যে বিকজ তারা গভর্নমেন্টে আছে, কেন তাদের প্রতি সমর্থনটা নাই। রাজনীতির মাঠ থেকে আমাদের পর্যবেক্ষণ এবং আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখি যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে সকল মানুষের প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটা সরকার হবে। শুরুর দিকে সরকারটা কি প্রক্রিয়ায় গঠিত হয়েছে এইটা রাজনৈতিক দলগুলো কার্যত অন্ধকারে ছিল। আমরা এখন যতদূর জানছি শুধুমাত্র প্রধান উপদেষ্টা, সেনা প্রধান এবং ছাত্র নেতৃবৃন্দ তারা বোধহয় পরিপূর্ণ বিষয়টা জানতো, তাও সেনা প্রধান বোধহয় সম্পূর্ণটুকু জানতো না এবং বিএনপির মতো বড় দল বোধহয় সব জানতো না, হয়তো দু চারটি নাম তারা দিয়েছে। আর কোনো দলের কোনো ইনভলভমেন্ট এই উপদেষ্টা পরিষদ গঠনে ছিল বলে আমার জানা নেই। যাদের সাথে কথা বলেছি বলছে ভাই জানি না। তাহলে আপনারা কেন সাপোর্ট করেছিলেন? যে সাপোর্ট করেছিলাম যে একটা সরকার নাই, সরকার দরকার, তারপরে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রয়োজনে বাকি সরকার পুনর্গঠন করা হবে। সেখানে ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল, যেহেতু ছাত্ররা সে সময় স্বাভাবিকভাবেই মানুষের সেন্সেশনের জায়গায় ছিল যে তরুণদের যে সংগ্রাম, তারা আপোষহীনভাবে যে লড়াই করেছে দেশকে মুক্ত করার জন্য, এই যে স্পিরিট, মানুষ ভেবেছে যে এই তরুণরা কোনো ভুল সিদ্ধান্ত নেবে না এবং এই তরুণরা নিশ্চয়ই একটা বেটার সিদ্ধান্ত নেবে। কিন্তু রাষ্ট্র পরিচালনা কোনো আবেগী বা ছেলে খেলার জায়গা না। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাষ্ট্রীয় রাজনৈতিক প্রতিষ্ঠান পরিচালনায় রাজনীতির অভিজ্ঞতা থাকতে হবে, রাজনীতি বুঝতে হবে, জানতে হবে, স্টেট মেকানিজম সম্পর্কে ধারণা থাকতে হয়। কিন্তু নুরুল হক, একটি জায়গায় আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে ছাত্রদেরই প্রভাব বেশি ছিল, ছাত্ররাই সরকার গঠন করেছে। সেই জায়গা থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম যেমনটি বলছে, ছাত্র অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে। 5ই আগস্ট যখন ছাত্র জনতার রাজপথে লড়াই করছে, তখন আমাদের আপোষকামী নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। হ্যাঁ, এই কথাটা আসবো আমি। আমার প্রথম কথাটা একটু শেষ করে, যেটা হচ্ছিল যে আমরা বলছিলাম সরকারটা আন্দোলনের যারা কিংবা সাধারণ মানুষ প্রত্যাশা করেছিল সেইভাবে হয়নি। একটা ইন্টারিম সরকার হলো, সেখানে কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই। এমনকি যারা শেখ হাসিনার আমলেও চেক অ্যান্ড ব্যালেন্স করে সরকারের সাথে লিয়াজু করে তাদের প্রতিষ্ঠান, সেটা এনজিও কিংবা অন্য ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছে, এমনকি যাদের এই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততাও নাই, তারা এই উপদেষ্টা পরিষদে এসে পড়েছেন, উপদেষ্টা হয়েছেন। এটা স্পষ্টতই আমি মনে করি এই গণ অভ্যুত্থানের স্পিরিটের বিপরীত এবং এই উপদেষ্টা পরিষদ গঠনই হচ্ছে আসলে গণ অভ্যুত্থানের যে অংশীজনরা, যে তাদের মধ্যে যে একটু নাখোশ বা অসন্তোষ সেটা শুরু হয়েছে এবং সেখান থেকে আজকে ক্রমাগত একটা ডিস্টেন্স কিছুটা তৈরি হচ্ছে। যে কারণেই বিএনপি মহাসচিব হয়তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং ওনার ইন্টারভিউতে আমি যেটা দেখেছি উনি বলছিলেন যে নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। তো এখন এই সরকারে যারা আছেন তাদের বিশেষ করে ছাত্রদের একটা প্রভাব আছে আন্দোলনকারী হিসেবে। এখন এটা বাস্তব যে আন্দোলন তো আর শুধুমাত্র এই ছাত্ররাই করেন, এখানে ছাত্র দলের মতো ছাত্র সংগঠন ছিল, শিবিরের মতো ছাত্র সংগঠন ছিল, আমাদের ছাত্র অধিকার পরিষদের মতো ছাত্র সংগঠন ছিল, কিংবা আমরা এই আন্দোলন 18 সালে শুরু করেছিলাম, আমাদের ইনভলভমেন্ট ছিল। কিন্তু এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের গুটি কয়েক নেতা কিংবা তাদের বলয়ের একটা প্রভাব সরকারে আছে। তো যেখানে মহাসচিব বলেছেন যে যদি এরা যেহেতু আবার একটা দল করতে চাচ্ছে, তো এরা যদি একটা দল করে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস নিচ্ছে, সেটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনো ডিসিরা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বা নাগরিক কমিটি এটাকে খুব প্রাধান্য দিচ্ছে যে তারা কার্যত সরকারি পার্টি। তো সেখানে বিএনপি মহাসচিব ওই সেন্স থেকে বোধহয় এই কথাটি বলেছেন যে তাহলে নির্বাচন করার জন্য এই ছাত্রদের নেতৃবৃন্দ যারা সরকার আছেন তারা যদি দল গঠন করে তাহলে তো তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। তাহলে নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার লাগবে, হয় এই উপদেষ্টা যারা আছেন তারা নিরপেক্ষ হবেন, না হলে একটা নিরপেক্ষ সরকার লাগবে। মহাসচিব বোধহয় এইটাকে ইন্ডিকেট করেছেন।